ঝটিকা মিছিলের পর পুলিশের এক এসআইকে কুপিয়ে আহত করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কর্মীরা ঢাকার রাজপথে ঝটিকা মিছিল নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে ধ্বংসলীলা করতেছে। আপনারা দেখতে পারবেন আজ দুপুরে। এদিকে আজ দুপুরে ছাত্রলীগ কর্মীরা ঝটিকা মিছিল নিয়ে লক্ষ লক্ষ কর্মী একসাথে রাজপথে ঝাঁপিয়ে পড়ে। এই নিয়ে দেশবাসী আতঙ্কে আছে। ঢাকার প্রতিটা রাস্তায় ধ্বংসলীলা করে মিছিল থেকে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ আর হকাররা। দুই পক্ষের উত্তেজনায় কিছু সময়ের জন্য যান চলাচল সহ পুরোপুরি বন্ধ হয়ে যায় বেশ কিছু এলাকা। সংঘর্ষে আহত হয়েছেন 5 জন। 50 বছর অধিক সময় পর এসে এই মুহূর্তে বাংলাদেশের শাসন ক্ষমতা হাতে পেয়ে তারা এখনো ডক্টর ইউনূসের মাধ্যমে ক্ষমতার মসনদে বসে রয়েছে। সর্বশেষ যে ঝটিকা মিছিলের একটা খবর দেই, বাংলা মোটরের ঝটিকা মিছিল আওয়ামী লীগের 7 নেতাকর্মী। রাজধানীতে যতগুলো থানা আছে সব থানা একেবারে রীতিমতো সবসময় ব্যস্ত থাকে এই ঝটিকা মিছিল করে। সরকারের উপর থেকে নাকি এমন চাপ দেওয়া হয়েছে যে এটা শুধু ফুসফুটা সংস্কারের ছাত্রদের আন্দোলন নয়, দেশকে একটা দুর্যোগের দিকে ঠেলে নিয়ে গেছে, দেশকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে গেছে। যারা শেখ মুজিবের কথা বললে পাবে না, তাদেরকে এক ঘরে করে দেওয়া হোক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেই এক বড় চরিত্রে পরিণত হয়ে গেছেন শেখ হাসিনা। 24-এর ভয়াবহ ঘটনার পর তো আরো। ডক্টর ইউনূস আমেরিকার কিরকম বন্ধু? ডক্টর ইউনূস কি আসলে আমেরিকার বন্ধু না আমেরিকার চাকর? এটাকে কাজে লাগিয়ে তিনি কি ফিরে আসতে পারবেন? হাসিনার বাংলাদেশে ফিরে আসা কি সম্ভবপর হবে? এমন প্রশ্ন এখন দানা বাঁধতে শুরু করেছে। আর যদি হাসিনা বাংলাদেশে আবার ফিরে আসেন, তাহলে তার পক্ষে কি সম্ভব হবে আগের জায়গাকে পুনরুদ্ধার করা? একদিকে শেখ হাসিনার দেশে ফিরা নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে আজকে দুপুরে ছাত্রলীগ কর্মীরা ঢাকার রাজপথে বিশাল ঘটনা ঘটিয়ে দেয়, বিভিন্ন ঝটিকা মিছিল করতেছে। তাদের ঝটিকা মিছিলে এখন ভয়ঙ্কর রূপ ধারণ করে এক প্রকার ভাঙচুর করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ঢাকার রাজপথে কি হচ্ছে এবং তারা যে একটা পরিকল্পনা মাস্টার প্ল্যান নিয়ে সামনে আসে শেখ হাসিনার, সেই পরিকল্পনাটা আপনাদেরকে এক এক করে দেখাবো এবং এরই সাথে ঢাকায় কি হচ্ছে এইসবও দেখাবো। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দেশের মধ্যে ইতিমধ্যে কি ঘটতেছে সবকিছু এইখানে ধারাবাহিকলি দেখতে পারবেন। এটাকে কাজে লাগিয়ে তিনি কি ফিরে আসতে পারবেন? হাসিনার বাংলাদেশে ফিরে আসা কি সম্ভবপর হবে? এমন প্রশ্ন এখন দানা বাঁধতে শুরু করেছে। আর যদি হাসিনা বাংলাদেশে আবার ফিরে আসেন, তাহলে তার পক্ষে কি সম্ভব হবে আগের জায়গাকে পুনরুদ্ধার করা, বাংলাদেশের ব্যাটনকে নিজের হাতে ধরে রাখা? আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, একদম প্রথমে এই কথাটাই জানতে চাইবো, হাসিনা কি ফিরে আসবে বাংলাদেশে? সেই একটা যে সম্ভাবনাও তো একটা জোরালো হচ্ছে, যদি তিনি ফিরে আসেন তাহলে সেক্ষেত্রে কি পরিস্থিতিকে তিনি সামাল দিতে পারবেন? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করছেন এটাই কিন্তু এখন এই প্রশ্নই মানুষের সামনে ঘুরপাক খাচ্ছে, যে দেশটা তো প্রায় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এবং একটা ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র হিসেবে এটা অ্যাক্টিভিটিস চলছে, মানুষের ভয়াবহ অবস্থা চলছে এখানে। তো এই থেকে মানুষ মুক্তি চাইছে। তো সেক্ষেত্রে সকলের ধারণা যে এ পর্যন্ত গত 15ই আগস্টের পর থেকে, জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে যারাই ক্ষমতা আসছে, তার চাইতে দেখা গেল যে 40 বছরে যারা কিছু করতে পারেনি যে সরকারগুলো, কিন্তু শেখ হাসিনা মাত্র 10-12 বছরের ভিতরে সে তার চাইতে অনেক বেশি দেশটাকে এক উন্নতির দিকে নিয়ে গেছে। এবং এমন অবস্থা যে মেয়েরা কিন্তু বলছে যে শেখ হাসিনা ছিল, আমরা নিরাপদে ছিলাম, আমাদের নিরাপত্তা ছিল। কেউ সাহস করে আমাদেরকে, যেখানে রাস্তাঘাটে আমরা ঘুরতাম, রাত্রেও ঘুরতাম, আমরা হোটেলে রাত্রে খাইতে যেতাম, রাত 12টার পরও মেয়েরা আড্ডা মেরে হয়তো বন্ধু বান্ধব নিয়ে খেয়ে চলে আসলো, কফি শপে গেল। এটা এত সুন্দর একটা পরিবেশ ছিল এখানে। কারণ কি, শেখ হাসিনা যত সন্ত্রাসী আছে, এবং এক সময় ছিল কিন্তু চাঁদাবাজের যন্ত্রণায় বাংলাদেশে কেউ সামান্য একটা ঘর বানাইতে গেলেও ওই লোকাল লোকজন এসে ধরে বসতো যে আমাদের ওরা চাঁদা চাইতো। তো সেখান থেকে খুব শক্ত হাতে এখানে দুইটা কাজ হয়েছে। একটা যে আপনার এই যে র্যাব, এখানে তার একটা কন্ট্রিবিউশন আছে, আমেরিকা থেকে ট্রেনিং নিয়ে এসে র্যাবের একটা ভূমিকা ছিল, শক্ত হাতে সন্ত্রাসীদের দমন করা হয়েছে। তারপরে যারা ফান্ডামেন্টালিস্ট যে গ্রুপগুলো এখানে অ্যাক্টিভ ছিল, তাদেরকেও খুব, যেমন হোলি আর্টিজান যারা ঘটাইলো, তাদেরকেও সে খুব শক্ত হাতে দমন করছে। তো শেখ হাসিনার এই দীর্ঘ শাসনে আপনার আর্মি, বিডিআর, পুলিশ, ইভেন অ্যাডমিনিস্ট্রেশন, যে সচিবালয়, যারা সিভিল ব্রোকেড, আর্মি ব্রোকেড, সবাই কিন্তু তাকে খুব সমীহ করতো এবং তার কথা মতোই কাজ করতো। অনেক সমস্যা, বাংলাদেশের মতো দেশে হাজারো সমস্যা থাকে সমাজে, কিন্তু তারপরেও শেখ হাসিনা যেভাবে এগিয়ে যাচ্ছিলেন এবং তার নিয়ন্ত্রণে ছিল সবকিছু,
এখন আমাদের মেয়েরা যারা নির্যাতিত, যারা ধর্ষিত হচ্ছে, যাদের একেবারে ইউনিভার্সিটিতে যাচ্ছে, ইউনিভার্সিটিতে বলা হচ্ছে তোমরা ইয়াতে নামাজ পড়ো জামাতে, আবার হেজাব পরে আসো। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিজেই বলছে যে ইয়া পড়তে, বোরকা পড়তে হবে, হেজাব পড়তে হবে, তারপরে টাইমলি নামাজ পড়তে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আপনি ম্যাক্সিমাম ভিডিওগুলোতে যে টক শোতে মানুষ আসছে, সাধারণ মানুষ বলছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা এটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম। স্বাধীনতা যুদ্ধে যারা রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, স্বাধীনতা যুদ্ধে যারা এদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা এদেশের মা বোনদের সম্ভ্রম লুট করেছিল, যারা এদেশের মা মাটি এবং পানিকে অস্বীকার করেছিল, যারা এদেশের শহীদ মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে নির্মমভাবে হত্যা করেছে, যারা যুদ্ধাপরাধী, যারা বাংলাদেশ প্রতিষ্ঠা হোক এটা চায়নি, যারা চেয়েছিল মনে প্রাণে এদেশ পাকিস্তানের একটা অংশ হিসেবেই থেকে যাক, যারা মুক্তিযুদ্ধকে এখনো ভারতের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে, যারা এখনো এই বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, যারা স্বাধীনতার 50 বছর অধিক সময় পর এসে এই মুহূর্তে বাংলাদেশের শাসন ক্ষমতা হাতে পেয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখনো ক্ষমতার মসনদে বসেনি, কিন্তু অনানুষ্ঠানিকভাবে তারা এখনো ডক্টর ইউনূসের মাধ্যমে ক্ষমতার মসনদে বসে রয়েছে। এই জামাত ইসলাম তারা আজ অবধি 71-এ তাদের যে ভূমিকা ছিল, তারা যে যুদ্ধাপরাধী ছিল, তারা যে দেশের মা বোনদের সম্ভ্রম হানি করেছে, তারা এদেশের শহীদ মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, তারা এদেশের মানুষের সম্পদ লুটপাট করেছে, তারা এদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে এদেশ ত্যাগ করতে বাধ্য করেছে, তারা এখন পর্যন্ত সেই অপকর্মগুলার কোনো প্রকার মাফ ক্ষমা প্রত্যাশা করেনি। তারা এখনো স্বীকার করে না তারা বাংলাদেশি, তারা এখনো মনে প্রাণে বিশ্বাস করে তারা পাকিস্তানি। তারা মোল্লা মিলিটারি সমন্বিতভাবে বাংলাদেশে একটা খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। তারা মিলিটারির মাধ্যমে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে বাংলাদেশে যে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রত্যেকটা দলকে এদেশের রাজনীতি থেকে অপসারণ করতে চায়। এইটাই জামায়াত ইসলামীর মূল এবং প্রধান লক্ষ্য, এবং সেই লক্ষ্যে তারা অনেকটা এগিয়ে গেছে। কারণ এই মুহূর্তে তারা ক্ষমতার মসনদে আসীন রয়েছে। বাংলাদেশের প্রশাসন, বিচার বিভাগ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, স্কুল, কলেজ, প্রত্যেকটা জায়গায় জামায়াত ইসলাম গভীর তারা ষড়যন্ত্রের মাধ্যমে সবকিছু দখলে নিয়েছে। এই দখলদারিত্বের পেছনে যার সব থেকে বড় অবদান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং আড়াল থেকে যার অবদান তিনি বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার আশেপাশের কয়েকজন মিত্র যারা পাকিস্তানি ভাবাদর্শে বিশ্বাস করে। বিএনপির নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, 71-এর রণাঙ্গনের উনি বিশাল ভূমিকায় ছিলেন। ওনাকে আমরা অনেক শ্রদ্ধা করি। উনি সাবেক ছাত্রলীগ নেতা, উনি আওয়ামী লীগ করেছেন দীর্ঘদিন, কিন্তু একটা সময় গিয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন ফজলুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায়, জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলায়, তার বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্র হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়েছে, তাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছে। বিদেশি 2 পলাতক সাংবাদিক, ইউটিউবার তারা ফজলুর রহমান মুক্তিযুদ্ধই করেনি সেটা বলেছে, এবং বাংলাদেশের জামায়াত ইসলামের বিভিন্ন অংশ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মিছিল করেছে। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার ছবিতে জুতাপেটা করা হয়েছে। মানে একজন মুক্তিযোদ্ধাকে আপাদমস্তক সম্পূর্ণরূপে যেভাবে অসম্মান করা যায়, অপমান করা যায়, প্রত্যেকটা কাজ জামাত শিবির পুঙ্খানুপুঙ্খ রূপে করে ফেলেছে। শেষমেশ স্বাধীনতা বিরোধী দল, যে দল স্বাধীনতাকে বিশ্বাস করে না, যে দল রাজাকারদের পুনর্বাসন করেছিল, যেই দল রাজাকারদেরকে তাদের সংসদে ঠাঁই দিয়েছিল, যেই দল রাজাকারদেরকে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিয়েছিল, সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফজলুর রহমান সাহেবকে ধরে রাখতে পারেনি। জামাতকে খুশি করতে গিয়ে ফজলু সাহেবকে বিএনপি তার সকল পদ থেকে স্থগিত করে দিয়েছে। অর্থাৎ স্থগিত করা মানে জুতা পেটা করা। এবং তার যে প্রাথমিক সদস্য পদ ছিল ফজলু সাহেবের, সেই প্রাথমিক সদস্য পদ কেড়ে নিয়েছে বিএনপি। অপরাধ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, অপরাধ ধানমন্ডি 32 নিয়ে কথা বলা, অপরাধ বঙ্গবন্ধুর পক্ষে কথা বলা। এটাই ফজলু সাহেবের অন্যতম অপরাধ ছিল। এবং এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশে 111 আরেকটা ঘটবে, বুঝছেন? ইয়ের কি মনে করেন না? প্রমাণ সহকারে আজকে দেখাবো কি ঘটতেছে বাংলাদেশে। আমার কথা না, বাবর সাহেবরা তো বিশ্বাস করেন, তার মুখ থেকে শোনাবো আজকে। এবং সেই সাথে আপনারা যারা ডক্টর ইউনূস, আপনি ডক্টর ইউনূসকে দোষ দেই, কেন তিনি নির্বাচন দিচ্ছেন? লোকটা না পারতেছে ছাড়তে, না পারতেছে যাইতে, কোনো কিছুই সে পারতেছে না। তিনি গোলক ধাঁধার মধ্যে আছেন, তিনি কখন কি বলতেছেন সে নিজেও জানে না। তার প্রতি কি পরিমাণ চাপ, তিনি নির্বাচন দিয়ে চলে যাইতে পারলে বাসে। অনুরোধ করতেছি যাদের হাতে সময় আছে কথাগুলো শোনার মতো বা ভিডিও প্রমাণ সহকারে দেখার মতো, তারা ভিডিওটি কন্টিনিউ করেন। পরিপূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করেন না প্লিজ। ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দিবেন যেন সত্যতা মানুষ জানতে পারে। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের লেটেস্ট অথেন্টিক আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন।
আমরা প্রথমেই একটা খুশির বার্তা দিয়ে ভিডিও শুরু করব। বাংলাদেশের যে রিজার্ভ আছে সেটা $30 বিলিয়ন পৌঁছেছে, সকলে একটু আলহামদুলিল্লাহ বলবেন। এবং ডক্টর ইউনূস যে কথাটা বলছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই মহা উৎসবে নির্বাচন হবে, এটা হচ্ছে তার উপরের কথা, কিন্তু ভিতরের যে কষ্টের কথা সেটা একটু আপনাদেরকে জানাচ্ছি। শেখ হাসিনার ব্যাপারটা আসবো, তিনি দেশে কি ঘটাতে যাচ্ছেন সেটা আসবো, একটু সাথে থাকতে হবে। ডক্টর ইউনূস যেটা বলছে, স্বৈরাচার আসার রাস্তা বন্ধ করার জন্যই এক সংস্কার প্রয়োজন, সেটা করতে হলে সবাইকে একমত হয়েই করতে হবে, দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই, তাহলেই নির্বাচন সার্থক হবে। এই যে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই, ডক্টর ইউনূস চাইলেও কোনো কিছু করতে পারতেছে না। দ্বিমত, নির্বাচন দেন, সংস্কার পরে বিচার পরে আগে নির্বাচন দেন, বেচারা করবে তো করবে কি? এই হচ্ছে ডক্টর ইউনূসের পরিস্থিতি, এটা আমরা এখন বুঝতেছি। তিনি মানুষ হিসেবে অনেক ভালো, কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না তাকে। কারা কারা এটা মনে করেন একটু কমেন্ট করেন। এইবার আমাদের তারেক জিয়া সাহেব একটা কথা বলছেন যে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান তারেক রহমানের। সবসময় আপনারা এটাই বলেন, সরকারকে সহায়তা করছেন, সেনাবাহিনীও এই কথা বলে, কিন্তু মেন কথাগুলো আসলে কিন্তু বলে না। চলেন আমরা একটা ভিডিও চিত্র দেখাই, ছোট্ট একটা ক্লিপ দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে এই সরকারকে আসলেও কারা চায় যে সরকার থাকুক। 20 সেকেন্ডের একটা ক্লিপ দেখাবো, তারপরেই শেখ হাসিনা কি করতেছে দেশের জন্য সেটা আমরা আসবো, একটু সাথে থাকতে হবে। চলেন আগে ভিডিও ক্লিপটি দেখে আসি। 11 মাসে 200 আন্দোলন হয়েছে এই সরকার কাছে। কোন রাজনৈতিক দল কি বলছে যে উনি অনির্বাচিত সরকার, ওনার কাজ একটা নির্বাচন দিয়ে যাবে? তোমরা যে দাবি দাওয়াগুলি নিয়ে এসেছো সেটা পুরনো, নতুন নয়। তোমরা যার যার বাসায় চলে যাও, নির্বাচিত সরকার আসুক, দাবি দাও। কোন রাজনৈতিক দল বলছে? বলেনি। ক্লিয়ার হয়েছেন কিছু বিষয়? কোনো রাজনৈতিক দল বলছে? বলে নাই। আন্দোলন হোক, ডক্টর ইউনূস বিপাকে পড়ুক, তিনি নির্বাচন দিতে বাধ্য হোক, তিনি চলে যাক, এটাই সবাই চায়, আর এটাই বাস্তবতা। এবার আসেন মূল আলোচনায়। বিএনপির যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাবর সাহেব, তিনি অনেকদিন পর আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য। সেখানে গিয়ে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করছেন, এবং তিনি যে মন্তব্য করছেন এটা উল্টানোর মতো ক্ষমতা কারণ নাই, কারণ তিনি অনেক বড় রাজনীতিবিদ। কথা হিসাব করে বলেন, তিনি বলছেন ভারতে হাসিনার সঙ্গে এস আলমের বৈঠক, অবৈধ অস্ত্র ঢুকছে দেশে। আমি আপনাদেরকে কিছুদিন আগে সতর্ক করছিলাম যে এস আলম গ্রুপের সাথে আলোচনা হয়ে 4,500 কোটি টাকা শেখ হাসিনা চাইছে, এস আলম গ্রুপ 2,500 কোটি দিছে, 2,000 কোটি দিবে প্রতিশ্রুতি দিছে। নভেম্বর ডিসেম্বরে দেশে একটা অরাজকতা তৈরি করবে। বাবর ভাই যে কথাটা ক্লিয়ার করছে, আমি একটু বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন, তারপরেও আরও গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন আছে, শোনাবো, সাথে থাকেন। ভারতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে। ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে ও দেশে অবৈধ অস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সর্বশেষ যে ঝটিকা মিছিলের একটা খবর দেই, বাংলা মোটরের ঝটিকা মিছিল, আওয়ামী লীগের 7 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীতে যতগুলো থানা আছে সব থানা একেবারে রীতিমতো সময় ব্যস্ত থাকে এই ঝটিকা মিছিল প্রতিরোধে। সরকারের উপর থেকে নাকি এমন চাপ দেওয়া হয়েছে, কোনো ঝটিকা মিছিল বেরোতে পারবে না, আর বের হলেই গ্রেপ্তার। ফলে থানাগুলো তো এমনিতেই কোণঠাসা অবস্থা। থানাগুলোর যে কি পরিস্থিতি দর্শক, আমি নিজেও ভুক্তভোগী, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা এখন আর শেয়ার করছি না, কিন্তু একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছে থানাগুলো। অন্তত এইটুকু বলতে পারি যে এইভাবে চললে এই থানাগুলো দিয়ে সামনে নির্বাচন অসম্ভব। অন্তত মিনিমাম একেবারে 1 লাখ মানে থানা পুলিশ লাগবে। এখন এটা সেনাবাহিনীর থেকে হোক, অন্য কোনো জায়গার থেকে হোক, এবং তারা খুব ডেসপারেট হইতে হবে। এখন থানাগুলো, শুধু থানা না, আমি বলবো পুলিশের সমস্ত পর্যায়ের কর্মকর্তারা সবসময় শঙ্কিত থাকে যে কখন না তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে। কারণ গত 15 বছরে মানে শেখ হাসিনার নির্দেশ পালন করতে যে কেউ না কেউ তো সেই পালন করছে, একে ধরছে, ওকে মারছে, ওকে জেলে ঢুকাইছে। এখন বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা জানে, ফলে এখন তারা বলতেছে এই টাকা দে, উল্টা দেখা যাচ্ছে যে পুলিশ টাকা দিয়ে থামাচ্ছে, বাইরে আমারে ধরিস না, আমারে চাকরিটা করতে দে, আমি তোর পক্ষে আছি। এখন তারা নতুন কোনো ঝুঁকি নিচ্ছে না। এখন তার মধ্যে বলতেছে যে এই ঝটিকা মিছিল থামাইতে হবে, হইতে পারবে না। এখন এই ঝটিকা মিছিলে কেন সরকার এত আতঙ্কগ্রস্ত? ওই যে হুটুস করে, আগেও তো পারে নাই, আগে 15 বছরে পারছে জামাত ভোরবেলায় নামাজ পড়ে একটা মিছিল করে 2-3 মিনিটের মধ্যে মিছিল করে ছবি তুলে এটা ছেড়ে দিছে। এখন ওরা জামাতের এই লাইনটা নিছে, কোনো কোনো ক্ষেত্রে বিএনপি লাইনও নিছে। তো বিএনপি জামাতকে যেমন ঠেকানো যায়নি, আওয়ামী লীগকেও ঠেকানো অসম্ভব। এই কারণে প্রচুর বেকার পোলাপান ঢাকা শহরে। এখন আমি যদি 1 লাখ টাকা খরচ করি, 50,000 টাকা, 1 লাখ দূরের কথা, 50,000 টাকা খরচ করে আমি 15-20টা ছেলেবেলে জোগাড় করতে পারবো না। তাদেরকে দিয়ে যদি বলে যে মিছিল করবে না, করবে, মিছিল করবি, টাকা নিবি। এখন এই ঝটিকা মিছিলের পিছনে দুর্বল থানাগুলো দৌড়াতে দৌড়াতে কিন্তু তারা অলরেডি ক্লান্ত। প্রতিটা থানায় আমি যা বলছি, আপনি ইন্ডিভিজুয়ালি তদন্ত করেন,
দেখেন থানাগুলোর কি অবস্থা, সারাক্ষণ তাদের কাছে খবর আসছে এখান থেকে বেরোচ্ছে, ওখান থেকে বেরোচ্ছে, দৌড়ায় যাচ্ছে, তারপরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে কোন গলি থেকে কোন জায়গা থেকে বেরোবে। কোনো এক জায়গাতে যদি মিছিল হয়ে যায় তাদের উপর চাপ আসছে। এইটা একটা নতুন একটা আতঙ্ক, এইটা কিভাবে দূর করা সম্ভব হবে? দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আজকে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যে একটা পরিকল্পনা, এগুলো নিয়ে কথা হয়, এবং দেশের রাজনীতির মধ্যে যে নতুন অনেক ঘটনা ঘটে এগুলো নিয়ে কথা হয়, সবাই আলোচনা সমালোচনা করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।